হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম থর দ্য ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। এই ফিল্মটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 8 নম্বর কাহিনী। এর আগের 7টি স্টোরি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনীর শুরুতেই আমাদেরকে বহু বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে ওডিনের পিতা বর অন্ধকার জগতের রাজা মালেকিথের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এর আসল কারণ হলো, যখন পুরো গ্যালাক্সির সৃষ্টি হয় তখন চারিদিকে অন্ধকারাচ্ছন্ন ছিল, আর এই অন্ধকার থেকেই সৃষ্টি হয় ডার্ক এলভস মানে অন্ধকারের জায়েন্ট। কিন্তু পরে যখন পুরো গ্যালাক্সিতে আলোর উদয় হয় তখন তারা খুবই অসুবিধার মধ্যে পড়ে যায়, তাই তারা সোয়াটেলফাইম বলে একটি গ্রহতে থাকা শুরু করে। কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল এই পুরো গ্যালাক্সিকে তারা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে, মানে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন করে দেবে, যাতে তারাই হয়ে উঠতে পারে এই পুরো গ্যালাক্সির সব থেকে পাওয়ারফুল। এই কারণেই তাদের রাজা মালেকিথ ইথার নামে একটি শক্তিশালী অস্ত্র ব্যবহার করে এই পুরো গ্যালাক্সিকে সে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই কাজটি এতটাও সহজ ছিল না, কারণ ইথারকে প্রয়োগ করার জন্য তার একটি বিশেষ সময়ের দরকার ছিল। যখন এই গ্যালাক্সিতে থাকা 9টি গ্রহ পুরোপুরি একই লাইনে আসবে, একমাত্র সেই সময়ে ইথারকে প্রয়োগ করা সম্ভব। কিন্তু এই রকম টাইম আসতে প্রায় কয়েক হাজার বছর ওয়েট করতে হয়। এবার দেখা যায় যখন মালেকিথ সঠিক টাইমে ওই শক্তিশালী হাতিয়ার ইথারকে এই গ্যালাক্সিতে মুক্ত করছিল, তখনই অ্যাসগার্ডের রাজা বোর মানে ওডিনের পিতা তার উপর হামলা করে, আর সেখানেই তার থেকে ইথার ছিনিয়ে নিয়ে একটি অচেনা জায়গায় পাথরের স্তম্ভের মধ্যে বন্দি করে রাখে। ফলে মালেকিথের বাহিনী কমজোর হয়ে অ্যাসগার্ডিয়ানদের সামনে খুব সহজেই হেরে যায়। এইসব দেখেই মালেকিথ বোরের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে গিয়ে একটি জায়গায় ডিপ স্লিপ মানে গভীর নিদ্রায় চলে যায়। এবার এখান থেকে সিন শিফট হয় বর্তমানে মানে 2013 সালে, যেখানে আমরা দেখতে পাই লোকিকে বন্দি অবস্থায় হাজির করা হয়েছে ওডিনের সামনে। এর কারণ তো আমরা প্রায় সকলেই জানি। দ্য অ্যাভেঞ্জার্সে দেখেছিলাম লোকি পুরো পৃথিবী দখল করার আশায় চিতোরি আর্মির সাহায্য নিয়ে পৃথিবীতে হামলা করেছিল, আর সেখানেই অ্যাভেঞ্জারদের সাথে পরাজিত হওয়ার ফলে থর তাকে বন্দি বানিয়ে অ্যাসগার্ডে ফিরিয়ে আনে। এখানেই ওডিন তার এই সব কাজকর্মের ফলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই এই একই টাইমে থর তার কিছু বন্ধুদের সাথে তারই এক বন্ধু হোগান, যার বাড়ি ভ্যানহাইমে, সেখানে লড়াই করছে শত্রুপক্ষের হাত থেকে ভ্যানহাইমকে রক্ষা করার জন্য। আসলে 2 বছর আগে যখন বাইফ্রস্ট ভেঙে গিয়েছিল তখন থেকেই অ্যাসগার্ডিয়ানরা কোনো গ্রহতেই আর যাতায়াত করতে পারছিল না, তাই সব গ্রহতেই লড়াই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখন বাইফ্রস্ট আবার পুরোপুরিভাবে তৈরি, তাই পুনরায় এই 9টি গ্রহকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব এই অ্যাসগার্ডিয়ানদের ওপর। তাই থর তার বাবার নির্দেশেই তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শান্তি স্থাপন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মিডগার্ড মানে পৃথিবীতে। জেন ফস্টার তার অ্যাসিস্ট্যান্ট ডার্সিকে নিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে এসে উপস্থিত হয়, যেখানে কিছু বাচ্চাদের থেকে তারা জানতে পারে সেখানে গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি একদমই ঠিকমতোভাবে কাজ করছে না, এমনকি কিছু জিনিস হঠাৎ করেই অদৃশ্য হয়ে আবার ফিরে আসছিল। এবার জেন যখন তার একটি গেজেটের সাহায্যে ইনভেস্টিগেশন করার জন্য এগোতে থাকে, ঠিক তখনই হঠাৎ করে একটি পোর্টালের মধ্যে প্রবেশ করে অন্য একটি জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। আসলে এইসব ঘটনা ঘটছিল একটাই কারণে, সেটা হলো কয়েক হাজার বছর আগে যখন মালেকিথ ইথারকে মুক্ত করতে চেয়েছিল, ঠিক সেই সময় যেমন একটি বিশেষ সময় মানে পুরো গ্যালাক্সির 9টি গ্রহ একই লাইনে এসে উপস্থিত হয়েছিল, বর্তমানে মানে এখন ঠিক সেই সময় এসে উপস্থিত হয়েছে, মানে গ্যালাক্সির 9টি গ্রহ পুনরায় এক লাইনে আসতে চলেছে। আর এই গ্রহগুলি যখনই এক লাইনে আসতে শুরু করে তখনই প্রতিটি গ্রহে কোথাও না কোথাও এইরকমই পোর্টাল ওপেন হতে শুরু করে, যার সাহায্যে একটি গ্রহ থেকে আরেকটি গ্রহে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। আর ঠিক এইরকমই একটি পোর্টালের মাধ্যমে জেন ফস্টার পৌঁছে যায় সেই গ্রহতে যেখানে বোর ইথারকে একটি পাথরস্তম্ভের মধ্যে বন্দি করে রেখেছিল। এবার জেন যখন লক্ষ্য করে সে পুরোপুরি একটি অচেনা জায়গায় টেলিপোর্ট হয়ে গেছে, তখন সে এদিক ওদিক দেখে শেষ পর্যন্ত ওই পাথরটিকে চারিদিক থেকে দেখতে শুরু করে, আর এরই মধ্যে ইথার পুরোপুরি তার শরীরের মধ্যে ঢুকে পড়ে। এর ফলে জেন সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এবার এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই বাইফ্রস্টের পাহাড়দার হাইমডালকে। আর আমরা তো জানি হাইমডালের নজর থেকে কোনো কিছুই বাদ যায় না, পুরো গ্যালাক্সিতে চলতে থাকা সব ঘটনার উপরই সে নজর রাখে। এবার যখন সে বুঝতে পারে জেন ফস্টার মানে এক প্রকার থরের গার্লফ্রেন্ড তার নজরের বাইরে চলে গেছে, তখনই সে থরকে জানায় তার গার্লফ্রেন্ড হঠাৎ করেই তার নজর থেকে অদৃশ্য হয়ে গেছে। এবার এই কথা শোনার পরেই থর তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য সোজা গিয়ে হাজির হয় পৃথিবীতে। এদিকে এতক্ষণে জেন পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে, কিন্তু জেনের হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাওয়ার ফলে তার অ্যাসিস্ট্যান্ট ডার্সি তার খোঁজ করার জন্যই পুলিশে খবর দিয়েছিল। কিন্তু পুলিশ এখানে এসে এইসব খবর শোনার পর জেনকেই অ্যারেস্ট করতে আসে, কারণ তারা কোনো পারমিশন ছাড়া এইরকম একটা প্রাইভেট প্রপার্টিতে প্রবেশ করেছিল।
এবার পুলিশ যখন জেনকে অ্যারেস্ট করার জন্য তার গায়ে টাচ করে, সঙ্গে সঙ্গেই তার গা থেকে একটি অদৃশ্য শক্তি বেরিয়ে সবাইকে তার কাছ থেকে ছিটকে ফেলে দেয়। এবার থর যখন বুঝতে পারে নিশ্চয়ই জেনের মধ্যে কোনো প্রবলেম আছে, তখনই তার চিকিৎসা করবার জন্য বাইফ্রস্টের মাধ্যমে সোজা তাকে মিডগার্ড থেকে অ্যাসগার্ডে নিয়ে আসে। এবার অ্যাসগার্ডে নিয়ে আসার পরেই জেনের উপর অনেক ট্রিটমেন্টের পর শেষ পর্যন্ত ওডিন বুঝতে পারে জেনের মধ্যে কোনোভাবে ইথার প্রবেশ করেছে, আর সাথে এটাও জানায় ইথার ওর শরীরে প্রবেশ করার পর যতটা বিপদে ও আছে ঠিক ততটা বিপদে আমরাও আছি, কারণ ইথার মুক্ত হয়ে যাওয়ার ফলে অন্ধকারের দেবতা মানে মালেকিত ডিপ স্লিপ থেকে আবার জেগে উঠবে। আর ওডিনের এই ধারণা একদমই ঠিক, কারণ ইথার যখন জেনের শরীরে প্রবেশ করছিল ঠিক তখনই সঙ্গে সঙ্গে মালেকিত ডিপ স্লিপ থেকে জেগে উঠেছিল, কারণ সে বুঝতে পেরেছিল ইথারকে নিশ্চয়ই অন্য কেউ ব্যবহার করছে। এবার ডিপ স্লিপ থেকে জেগে ওঠার পরেই তার একজন খাস যোদ্ধা এলগ্রিমের ক্ষমতা বাড়িয়ে চালাকি করে তাকে পাঠিয়ে দেয় অ্যাসগার্ডের জেলে। জেলে যাওয়ার পরেই এলগ্রিম জেল ভেঙে সেখানে আটকে থাকা সমস্ত কয়েদিদের মুক্ত করে দেয়, যাতে অ্যাসগার্ডের সমস্ত গার্ড জেল থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের আটকাতে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই ফাঁকে মালেকিতের সৈন্যরা খুব সহজেই অ্যাসগার্ডে প্রবেশ করতে পারে। ঠিক তার প্ল্যান মতোই যখন ওডিন আর থর সমস্ত কয়েদিদের আটকাতে ব্যস্ত হয়ে পড়ে, তখনই মালেকিত তাদের চোখ এড়িয়ে খুব সহজেই প্রবেশ করে অ্যাসগার্ডে। এবার এখানেই ইথারকে খুঁজতে খুঁজতে সে যখন বুঝতে পারে পুরো ইথার জেন ফস্টারের শরীরে প্রবেশ করে আছে, তখনই মালেকিত জেনকে ধরার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু থরের মা ফ্রিগা তাকে রক্ষা করতে এসে এলগ্রিমের হাতে মারা যায়। আর এই টাইমে সেখানে এসে হাজির হয় থর। সে যখন দেখে তার মায়ের এই অবস্থা, তখনই সে তার হাতিয়ার মিউনিয়র তাদের দুজনের দিকে ছুঁড়ে মারে, ফলে ইথারকে উদ্ধার না করেই মালেকিত এবং এলগ্রিম সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। এবার থরের মা ফ্রিগা মারা যাওয়াতে ওডিন খুবই ভেঙে পড়ে আর রাগে জেন ফস্টারকে কারাগারে বন্দি করে দেয়। কিন্তু থর জানতো যেহেতু মালেকিত ইথার উদ্ধার না করেই এখান থেকে পালিয়ে গেছে, তাই সে যে কোনো সময় আবার অ্যাসগার্ডে হামলা করতে পারে তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য। তাই থর চাইছিল জেনকে নিয়ে সোয়াটালফাইমে গিয়ে ইথারের লোভ দেখিয়ে তাকে পরাজিত করবে, কিন্তু এই প্ল্যানে বাধা দেয় তার বাবা ওডিন, কারণ তার বাবা জানায় তোমার প্ল্যান যদি ব্যর্থ হয় তাহলে ইথারের পুরো ক্ষমতা চলে যাবে মালেকিতের হাতে, যেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু আমরা তো জানি থর যেটা একবার ভাবে সেটা কমপ্লিট করেই ছাড়ে। তাই সোয়াটালফাইমে যাওয়ার জন্য সে সোজা পৌঁছে যায় কারাগারে বন্দী লোকির কাছে, কারণ তার বাবার বিরুদ্ধে গিয়ে সে কিছুতেই বাইফ্রস্ট ইউজ করতে পারবে না। আর বাইফ্রস্ট ছাড়া এখান থেকে সোয়াটালফাইমে পৌঁছানোর একমাত্র গোপন রাস্তা লোকিই জানে। তাই সে লোকির কাছে পৌঁছেই তাকে জানায় আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে যাচ্ছি, যে কাজে আমার তোমার সাহায্য চাই। যদি তুমিও চাও তোমার মায়ের মৃত্যুর বদলা নিতে, তাহলে আশা করি তুমি আমায় সাহায্য করবে। এবার এখান থেকেই লোকি, থর আর জেন ফস্টার তিনজন মিলে বাকি বন্ধুদের সাহায্য নিয়ে তার বাবার অমতেই বেরিয়ে পড়ে সোয়াটালফাইমের উদ্দেশ্যে। আর অনেক বাধা কাটিয়ে লোকির জানা একটি গোপন পোর্টালের মাধ্যমে অ্যাট লাস্ট তারা পৌঁছে যায় সোয়াটালফাইমে। এবার সেখানে পৌঁছেই যখন মালেকিত তাদের সামনে আসে, লোকি তখনই বিশ্বাসঘাতকতা করে থরের সাথে। প্রথমেই তাকে ছুরি দিয়ে মেরে ঘায়েল করে তার একটি হাত কেটে দেয়, আর তারপর জেন ফস্টারকে মালেকিতের দিকে এগিয়ে দিয়ে বলে এই নাও তোমার গিফট, বদলে আমাকে তুমি এমন একটা জায়গা দাও যেখান থেকে আমি পুরো অ্যাসগার্ডকে ধ্বংস হতে দেখতে পারি। মালেকিত লোকির এই কথা শুনে আর থরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে জেনের বডি থেকে ইথারকে বাইরে বের করতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই আসল টুইস্ট। এতক্ষণ লোকি থরের উপর যে আক্রমণ করেছিল সেই সবই ছিল তাদের প্ল্যান। আসলে তারা দুজনেই চেয়েছিল যে কোনো উপায়ে জেনের শরীর থেকে ইথারকে বাইরে বের করতে, যাতে জেনকেও বিপদের হাত থেকে বাঁচাতে পারে আর সাথে ইথারকেও পুরোপুরি নষ্ট করে ফেলতে পারে। এবার যখন ইথার পুরোপুরি জেনের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, তখনই থর তার হাতিয়ার মিউনিয়ারের সমস্ত শক্তি দিয়ে ইথারের উপর আক্রমণ করে। কিন্তু এরপরই সে লক্ষ্য করে ইথার এতই শক্তিশালী তাকে ধ্বংস করা কিছুতেই সম্ভব না। এই টাইমে মালেকিত ইথারকে তার নিজের শরীরের মধ্যে শোষণ করে সেখান থেকে পালিয়ে যায়। মালেকিত সেখান থেকে পালিয়ে গেলেও তার খাস সৈন্য এলগ্রিম আর তার বাহিনীকে সেখানে রেখে যায় এদেরকে মেরে ফেলার জন্য। এবার থর আর এলগ্রিমের লড়াইয়ের মধ্যে থরকে বাঁচাতে গিয়ে লোকি এলগ্রিমকে হত্যা তো করে ফেলে, কিন্তু তার হাতে সে নিজেও আহত হয় আর সেখানেই মারা যায়। এবার থর আর জেন তাদের কাছেই থাকা একটি গুহার মধ্যে আরেকটি পোর্টাল আবিষ্কার করে আর তার মাধ্যমেই পৌঁছে যায় মিডগার্ডে। আর পৃথিবীতে পৌঁছেই তারা দুজনে সোজা পৌঁছে যায় জেনের অ্যাসিস্ট্যান্ট ডার্সির কাছে। সেখানেই তারা এরিক সেলভিককেও দেখতে পায়, যিনি পৃথিবীতে লোকি আক্রমণের সময় মাথায় আঘাতের কারণে এখন কিছুটা মানসিক রোগীতে পরিণত হয়েছে। কিন্তু তাও সে জেনের থেকে এইসব কথা শোনার পর সে জানায় কনভার্জেন্স মানে 9টি গ্রহ যখনই এক লাইনে আসবে তখন এই মিডগার্ডে মানে পৃথিবীতে সব থেকে বেশি প্রভাব পড়বে গ্রিনউইচ নামে একটি শহরে। তাই মালেকিত তার অসম্পূর্ণ কাজ সেখানেই সম্পূর্ণ করবে, মানে পুরো গ্যালাক্সিকে অন্ধকার জগতে পরিণত করার জন্য ইথারকে সে সেখানেই মুক্ত করবে। তাই তারা সকলে মিলে ডক্টর এরিকের তৈরি একটি আধুনিক ডিভাইস নিয়ে গ্রিনউইচ শহরের উদ্দেশ্যে রওনা হয়, যে ডিভাইস দিয়ে তারা যে কোনো কাউকে অন্য গ্রহতে টেলিপোর্ট করতে পারবে। সেখানে পৌঁছেই তারা ডিভাইসগুলোকে নির্দিষ্ট জায়গায় ফিট করতে শুরু করে, যাতে তারা সঠিক সময়ে সেগুলো কাজে লাগাতে পারে। ইতিমধ্যে মালেকিত এয়ারক্রাফটের সাহায্যে সেখানে এসে হাজির হয়। ঠিক এই টাইমে তার সামনে বাধা হয়ে দাঁড়ায় থর। থর মালেকিতের সাথে বিভিন্ন পোর্টালের মাধ্যমে একাধিক গ্রহ জুড়ে যুদ্ধ করতে থাকে, যাতে কনভার্জেন্সের টাইম চলে যায় আর মালেকিত সঠিক টাইমে ইথারকে মুক্ত করতে ব্যর্থ হয়।
অন্যদিকে জেন ফস্টার ডক্টর এরিক সেলভিকের তৈরি ডিভাইসের সাহায্যে মালেকিতের সাথে আসা সৈন্যবাহিনীদের পুনরায় টেলিপোর্ট করে সোয়াটালফাইমে পাঠিয়ে দিতে শুরু করে। এবার থর আর মালেকিত লড়াই করতে করতে এক পর্যায়ে একটি পোর্টালের মাধ্যমে যখন দুজনের থেকে আলাদা হয়ে যায়, ঠিক সেই সময়কেই কাজে লাগিয়ে মালেকিত সেখানে ওপেন হওয়া প্রত্যেকটি গ্রহের পোর্টালের মাধ্যমে পুরো গ্যালাক্সিতে ইথারকে মুক্ত করতে শুরু করে। কিন্তু একদম লাস্ট টাইমে থর সেখানে এসে এরিক সেলভিকের তৈরি ওই ডিভাইসগুলো দিয়ে তার উপর হামলা করে, আর জেন ফস্টার সেই টাইমে তাকে সোয়াটালফাইমে টেলিপোর্ট করে দেয়। ফলে তার কাজ পূর্ণ হওয়ার আগেই সবকিছু বন্ধ হয়ে যায়। এরপর সে যে এয়ারক্রাফট নিয়ে এখানে এসেছিল সেটাকেও টেলিপোর্ট করে পাঠিয়ে দেয় সোয়াটালফাইমে, আর ওই এয়ারক্রাফটের নিচে চাপা পড়েই মালেকিতের গল্প এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণে কনভার্জেন্সের টাইম শেষ হয়ে যাবে, পুরো গ্যালাক্সি একটা বড় বিপদ থেকে মুক্তি পায়। এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই থর ফিরে গেছে অ্যাসগার্ডে। সেখানে প্রথমেই সে তার বাবার কাছ থেকে ক্ষমা চায় তার বিরুদ্ধে গিয়ে এইসব কাজ করার জন্য, কিন্তু তার বাবা তাকে জানায় তার কাজে তিনি গর্বিত, সঙ্গে এটাও বলে এখন তুমি রাজা হওয়ার জন্য পুরোপুরি যোগ্য। কিন্তু আগের বারের মতো এবারেও থর তার বাবাকে জানায় এখনো আমি ওই সিংহাসনে যোগ্য না। এবার এখান থেকে থর ফিরে যাওয়ার সময় আমরা দেখতে পাই ওডিনের রূপ নিয়ে সেখানে বসেছিল লোকি, আর এখানেই মুভিটি শেষ হয়। মিড ক্রেডিট সিনে দেখানো হয় থরের দুই বন্ধু ভলস্টাক এবং শিপ দেখা করে দ্য কালেক্টর টানিলিয়া টিভানের সাথে, আর তাকে জানায় অ্যাসগার্ডিয়ানদের বন্দি করা ইথার আপনার কাছে গচ্ছিত রাখতে চায়। যখন কালেক্টর জানতে চায় এটা তোমাদের কাছে কেন রাখলে না, তখন তারা উত্তরে জানায় ইতিমধ্যেই অ্যাসগার্ডের টেসারাক্ট মানে একটি ইনফিনিটি স্টোন বর্তমান, আর দুটো ইনফিনিটি স্টোন এক জায়গায় রাখা ঠিক হবে না, তাই এটা আমরা আপনার কাছে রাখতে চাই। এবার তারা ইথারকে কালেক্টরের কাছে রেখে চলে যাওয়ার সময় কালেক্টর ইথারের বন্দি বাক্সটি হাতে নিয়ে অন্য আরও 5টি পাথর অর্জনের ইচ্ছা প্রকাশ করে। একদম লাস্ট সিনে দেখা যায় থর পুনরায় পৃথিবীতে আসে জেন ফস্টারের সাথে দেখা করতে। ঠিক সেই টাইমে লন্ডনের কোনো একটি জায়গায় জটুনহাইম থেকে চলে আসে একটি বড় দানবকে দেখতে পাওয়া যায়, যেটা থর আর মালেকিদের চূড়ান্ত যুদ্ধের সময় ওই পোর্টালগুলির মাধ্যমেই দুর্ঘটনাক্রমে পৃথিবীতে চলে আসে। আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।